নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন। আপনি শুনছেন কথকতা। কথকতার আসরে আজ আপনি শুনবেন ওহির কলম থেকে একটি ভিন্ন স্বাদের গল্প, অসুখ। আজকের গল্পটা নিয়ে আমি শুরুতে বেশি কিছু বলবো না, আপনারা গল্পটা শুনুন। শুধু শুরুর আগে এটুকু বলতে পারি, গল্পটা বর্তমান সময়ের খুব উপযোগী। আপনারা সবাই শুনুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামতটুকু জানিয়ে দেবেন। এই গল্পটা একান্তই মনের প্রতিবাদের ভাষাকে শিল্পের আকারে প্রকাশ করার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের কথকতার বিশেষ গল্প, ওহির কলম থেকে অসুখ। থেরাপিস্ট মালিনী নন্দী বললেন, দেখো, তোমার অনুভূতিগুলো আমায় যদি তুমি খুলে না বলো, তাহলে কিন্তু আমি তোমার সাহায্য করতে পারবো না ঠিক করে। সঙ্গীহীনতা অন্তত অনেকের জন্যই একটা খুব বড় সমস্যা। বিষয়টা বলে বুঝিয়ে দিতে হয় না। মানে একটা মানুষের কথা শোনার জন্য যে আদতেই খুব একটা কেউ নেই, সেটা সে নিজেই বুঝতে পারে। বিষয়টা না একেবারে লুপের মতো। যারা বলতে চাইছে তারা বলতে পারছে না, আবার যারা শুনবে তারাও শুনতে পাচ্ছে না, কিংবা যারা বলছে তারা নিজেদের মতো করে বলছে, আর যারা শুনছে তারা বুঝতে পারছে না। তোমার সমস্যাটা সঙ্গীহীনতার কিনা সেটা আমার বোঝার দরকার। সেই যে ডিলান ওর একটা বিখ্যাত গানে লিখেছিলেন না, I saw 10,000 talkers whose tongues were all broken, heard 10,000 whispering and nobody listening. অন্বিতা খানিকক্ষণ চিন্তা করে বলল, আমার অনুভূতি আপনাকে বললে আপনি আমাকে পাগল ভাববেন আমি হয়তো স্কিজোফ্রেনিয়া কিংবা কোনো মেন্টাল ডিসঅর্ডারের শিকার। স্মিত হেসে মালিনী বললেন, অদ্ভুত অনুভূতি। সাইটিংস নিয়ে আমাদের কাজ করতে হয়। আমি কি ভাববো না সেটা নিয়ে কিন্তু তুমি চিন্তা করো না। নির্ভয়ে তুমি তোমার কথাগুলো বলো, ওকে? শরতের হাওয়ার মতো সেই মৃদু হাসি তার জড়তা কাটিয়ে দিল। 2 মিনিট নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে ও বলতে শুরু করলো, রাত্রিটা খুব একা লাগে। এই ধরুন 11টার পর থেকে, আবার রাত একটু বেশি গভীর হলে ঠিক হয়ে যায়। অবশ্য সব দিন হয় না। এটা কি অস্বাভাবিক? মালিনী মৃদু ঘাড় নাড়লেন। কীরকম জানেন, ফাঁকা ফাঁকা কি যেন নেই। ধরুন একটা মানুষ হাঁটছে, মানুষ নয়, মানুষের ছায়া। নিজের বুকে হাত দিয়ে ছায়াটা দেখলো, তার বুকের বাঁ দিকটা বাকি শরীরের মতো ঘন জমাট নয়, সেখানে একটা খোঁদল, একটা আলোর বললম ইচ্ছে করলেই যেন ওখান থেকে গলিয়ে দেওয়া যাবে। ছায়াটা কি মন খারাপ করবে, নাকি সে তেমনই উদাসভাবে হেঁটে যাবে? কেন এরকম হচ্ছে বলুন তো? আলোর বল্লম গিথে যাওয়া একটা ছায়া হাঁটছে। আপনার অদ্ভুত লাগছে না এসব শুনে? না অনিতা, অদ্ভুত লাগছে না, লাগার কথাও নয়। আমাদের চেতন মন যদি আলো হয়, তাহলে অবচেতন মন হলো ছায়া, আমাদের অল্টার ইগো। চেতন মনের কোনো অনুভূতি বা অপ্রাপ্তি গভীরভাবে অবচেতনকে আঘাত করলে, যাই হোক। আচ্ছা, ছায়ার বিষয়ে আর কি বলছিলে? বলছিলাম আলাদা আলাদা আলোয় ছায়া অন্যরকম লাগে জানেন। সব অন্ধকার না একরকম হয় না, সব আলোও একরকম হয় না। হয়তো না। আমরা তো মুখে বলি স্নিগ্ধ আলো, তীব্র আলো চোখে বিঁধছে। ঠিক বলেছেন ম্যাডাম। সেরমই কোনো কোনো অন্ধকার খুব আশ্রয় দেয়, স্বচ্ছ অন্ধকার। দেখবেন পাশের মানুষটার গা হাত পা সবই মোটামুটি দেখা যায়, আবার কিছু কিছু অন্ধকার হাতছানি দেয়,
কেউ কেউ তাড়া করে, দরজা বন্ধ করার সময় পেছনে জমাট বেঁধে দাঁড়িয়ে থাকে। তুমি অনেক রকমের অন্ধকার দেখেছো? কিরকম? অনেক অনেক রকম অন্ধকার দেখেছি। আসলে 90 দশকের শেষে জন্ম, খুব লোডশেডিং হতো তখন। জানেন, আমাদের পুরনো বাড়ির সিঁড়িটা না ভালো লাগতো না। পাশের ঘরের আলোটা সিঁড়ির মাঝামাঝি অবধি পৌঁছাতো। ছাদে যাওয়ার ল্যান্ডিংটা কেমন গা শিরশির করতো। মস্ত বড় সর্ষি দেওয়া কাঁচের জানলা, নারকেল গাছ দেখা যেত। মেয়েদের জীবন, দিনের ঝকঝকে আলোতেও অন্ধকার দেখা অভ্যেস করতে হয় আমাদের। তোমার ভয় করতো? আপনার করে না? ঘরে অনিতা, আগে নিজের জন্য করতো, আর এখন বাড়ির বাচ্চা ছেলে মেয়ে দুটোর জন্য করে। অন্ধকার তো কামড় দেওয়ার আগে বাজ বিচার করে না। আমার ঠিক ভয় করতো না ম্যাডাম, অস্বস্তি হতো। একদিন ভয় করতো, পাঁচিলে হাঁটতাম, একা বাগানে গিয়ে বসে থাকতাম, পড়তে বসে পাখি দেখতাম, রোদ দেখতাম। মা বলতো মেয়েদের এত দস্যিপনা করতে নেই, হাওয়া লেগে যায়। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন, সকালের রোদ আর দুপুরের রোদ কখনো এক হয়? কখনোই হয় না, কখনোই হয় না। দুপুরের রোদ নেশা ধরায়, মাথা ঝিমঝিম করে। শুনতে শুনতে সাইকিয়াট্রিস্ট ডক্টর মালিনী নন্দীর বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়েটার মানসিক চিকিৎসা করানোর জন্য বাড়ির লোক একে অ্যাসাইলামে রেখে গেছে, অথচ তিনি বুঝতে পারছিলেন এই পচে যাওয়া সমাজ, কঠিন বাস্তবের মধ্যে এক টুকরো সবুজ বেঁচে আছে অন্বিতা চৌধুরীর 24 বছরের বুকে। ডক্টর নন্দী জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি এখানে আসার আগে লেখালেখি করতে না? আমায় শোনাবে তোমার লেখা? একটা দুষ্টুমি মাখা হাসির ঝিলিক খেলে গেল অন্বিতার মুখে। কে বলেছে আপনাকে? মা? সে যেই বলে থাকুক না কেন, তুমি বলো না, তুমি তোমার লেখা পড়ে শোনাবে না? কিন্তু লেখা তো সঙ্গে করে আনিনি। এবারে ডক্টর নন্দীর মাথাতেও একটা বুদ্ধি খেলে গেল। বললেন, তাই তো। আচ্ছা, তুমি কি হাতে লিখতে? অন্বিতা আর পারল না, হেসে ফেলল। ডাক্তারবাবু যোগ দিলেন সেই হাসিতে। আপনি তো সব জেনে নিয়েছেন দেখছি। ইস, মার কিচ্ছু বলতে বাকি রাখেনি। অনিতা, ওরকম ভাবে বলো না। যেটুকু জানার আমি তোমার কাছ থেকেই জানতে চাই। তোমায় বোঝা আমার পক্ষে সত্যি খুবই দরকার। কিন্তু লেখায় আমার যে প্রতিফলন পাবেন, তার সবটা যে সত্যিকারের আমি নই, সেটাকে রিকনস্ট্রাক্ট করা এবং সেখান থেকে তোমায় খুঁজে বের করাই কিন্তু আমার কাজ। বললাম না, অত ভেবো না, তুমি তোমার মনের কথা বলো। অন্বিতা পড়তে শুরু করলো। ও কে নদীর পাড়ে? হ্যাঁ, শোনো শোনো, যেও না, আমার কথা শোনো। তুমি কে গা? অমন হাঁপাতে হাঁপাতে আসছো কেন? তোমার খুব তাড়া বুঝি? তারা নয় গো, তারা নয়। আসলে পথের খোঁজ করতে করতে আমার পথ ফুরিয়ে গেছে, তাই এ পথে বিপথে ঘুরে ঘুরেই নদী কিনারায় এসে পড়েছি। দিনের আলোয় মনে জোর ছিল, কিন্তু যত সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে এই অন্ধকার পৃথিবীর কোনো আগুন দূর করতে পারবে না। আমাকে তাই নদী পেরোতেই হবে শেষ আলো থাকতে থাকতে। তা তোমার কাছে ঝুলি আছে দেখছি, তা ওতে করে কি নিয়ে যাচ্ছ? হে, টাকা পয়সা, মণিমাণিক্য, বাড়ির দলিল, নাকি রূপোর বাহার খোঁজে আয় না? সেসব যাদের থাকে তারা কি আর পথে পথে ঘোরে গো দাদা? হ্যাঁ, সেসব কিছুর কম ছিল না, তবে সেসবে মন ভরল কই? হ্যাঁ, কি খুঁজতে বেরিয়েছিলাম আজ আর ভালো করে মনে নেই। ও বাবা, তবে কি আছে ওর ভেতরে?
যখন বার হলাম তখন ওর মধ্যে রেখেছিলাম নিজের বুকে কলজিখানা। অনেক কাটা ছেঁড়া ফুটো ফাটা কলিজাখানা গোপন করে পালাচ্ছিলাম। পালাচ্ছিলে? হে বাবা, পালাচ্ছিলে কেন? কে তাড়া করেছিল তোমায়? নিজের থেকেই পালাচ্ছিলাম, নিজের দেলখানা চুরি করে। এই দুনিয়ায় আমির যে কত মানে আছে তা কি আমরা জানি নাকি মানি গো দাদা? হ্যাঁ হ্যাঁ, তা বটে। অনেক আমি, কত তাদের রং, কত তাদের রূপ, মনে মুখে এক হয় না যে। এই যে আমায় দেখছো, এই আমি অন্য সব আমিদের থেকে পালিয়ে যাচ্ছিলাম কলজেখানা ঝোলায় পুড়ে। ছেঁড়া হোক ফাটা হোক তবু নিজের তো। ওরা খালি শিকল পরিয়ে রাখতে চায়, জ্ঞানের শিকল, মানের শিকল, ধনের শিকল, জাতের শিকল, সমাজের শিকল। আচ্ছা, তারপর কি হলো? তারপর পালাতে পালাতে একদিন আমার শেষ করিও শেষ হয়ে গেল। একদিন এমনই সন্ধেবেলায় গাছের তলায় বসে আছি, ঝোলায় হাত পুড়ে তন্ন তন্ন করে খুঁজছি যদি কিছু পাওয়া যায়। হঠাৎ 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 কিছু পেলে বুঝি? যা পাবে বলে কখনো আশা করনি? পেলাম পেলাম। এই তুমি জানলে কেমন করে? সে পরে বলবো ক্ষণে। তা কি পেলে শুনি? দেখলাম আমার দিলের জায়গায় আছে অরূপের চাবিকাঠি। কাব্যি করো না তো, ভাল লাগে না। সত্যি করে বলো না, কি পেয়েছিলে? একতারা কাগজ আর তাতে গান লেখা, আর একটা মালা। ও, তাই বটে। তা কিসের মালা? দুঃখের মালা। ওই দেখো, আবার কাব্যি। সত্যি বলছি, এ মালা আমায় বষ্টমী দিয়ে গিয়েছিল। বলেছিল এ মালায় হাত রেখে তার কথা চিন্তা করলে সে ঠিক একদিন আসবেই। কিন্তু সে আসেনি জানো। কত ভেবেছি তার কথা, সে আসেনি, সে আসে না। তাই তো দেখছি হে, এই দুঃখে একেবারে নীল হয়ে আছে ওটা। তাই তো বলছি গো, তুমি নৌকা বাইতে জানো? হ্যাঁ হ্যাঁ, আমায় পাড়ে নিয়ে চলো না গো। জানি, কিন্তু আমায় পাড়ানির করি কি দেবে? আমার তো কিছু নেই আর। আছে আছে, তোমার দুঃখ আছে না? ওই মালায় আর এই ঝোলায় আছে গান। দাও দেখি ওটা আমায়। কিন্তু মিছে তক্ক করো না তো, ভালো মানুষের পো। দাও ওটা। আরে শক্ত করে চেপে বসো। দেখছো নি কি বা টানলো দিতে? সাবধান না হলে টেনে নেবে। গান ধরো গো, ভালো মানুষের পো, গান ধরো, গান ধরো। নাম না করলে নদীর পার হবে নি। সইয়ের ভেতরে যন্ত্র আছে দেখো, আর বাজাতে না জানলে যে যন্ত্র দিয়ে কথা কও তাতেই সুর চড়াও। আচ্ছা, তুমি তোমার নামটা যে বললে না, তোমার ঘর কোথা? হ্যাঁ, সবখানেই আমার ঘর যে। এই গাঙের বুকে, এই যে এখানে। এইখানে যখন ভাসি তখন আর চরের কথা মনে থাকে না, আবার যখন জঙ্গলে থাকি তখন গাছেদের সঙ্গে কথা কই। সবখানেই যাদের ঘর, চারটে দেওয়াল তাদের আটকে রাখতে পারে না। তোমার নাম কি গা? ঘরের মতোই আমার নামও অনেক। যে জনের যেমন মনোভাব সে সেই নামেই ডাকে। নাও, আর কথা কয়ে কাজ নেই। এই কুপিখানা ধরে বন পার হয়ে যাও। যদি মনে মুখে এক থাকে তাহলে বাঘ সিংহি ছোবে না, কুমিরেও খাবে না। সাবধানে যাও হে, ভালো মানুষের পো। ডক্টর নন্দী মুগ্ধ হয়ে শুনছিলেন। ওর মুখের ভাব দেখে অন্বিতা খানিকটা গুটিয়ে গেল। কি হলো, থেমে গেলে কেন? এইটুকুই ছিল, তারপর আর লেখা হয়নি। বেশ, তোমার আরও কিছু লেখা আমার শুনবার খুব ইচ্ছে রইল। এখন তুমি ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারো, কেমন? আবার কথা হবে অনিতা। অন্বিতা আস্তে আস্তে উঠে চলে গেল। ডক্টর নন্দীর মাথায় আস্তে আস্তে একটা ধারণা দানা বাঁধতে শুরু করছে। ততক্ষণে ঠিক ধারণা নয়, সন্দেহ। অন্বিতার হ্যালুসিনেশনের পেছনে
গভীর অ্যাবিউজড অতীত থাকতে পারে। এই শিবু, শোন, একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। হোস্টেলের দিকে যেতে যেতে দূর থেকে ডাক শুনে থমকে দাঁড়ালাম। পেছন থেকে মৌ ডাকছে, সেই সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাছে আসার চেষ্টা করছে। আমার নাম সেবন্তী, সবাই ওই নামেই ডাকে। শুধু মৌ মানে মৌসুমী আমায় সেবু বলে। গত 2 বছরে এই আবাসিক স্কুলে আমার একমাত্র বন্ধু মৌ। আমি যে ঠিক আর 5 জনের মতো নয় সেটা বড় হতে হতে বুঝে গেছি, কিন্তু বন্ধুহীনতা কিছুদিন আগে পর্যন্ত কষ্ট দিত। মৌয়ের উপস্থিতি সেটা অনেকটা ভুলিয়ে দেয় আমায়। মেয়েটার মুখে একটা অদ্ভুত মায়া আছে, গভীর দুটো চোখ, শ্রাবণের মেঘের মতো এক ঢাল ঘন কালো চুল, শুধু বাঁ পায়ের পাতাটা খুঁতো। ও নিজে বাকিদের চেয়ে একটু আলাদা বলেই হয়তো আমার সঙ্গে ওর এত সহজে বন্ধুত্ব হয়ে গেছে। পুরনো ধরনের ক্যাম্পাসটাও দিব্যি লাগে। মৌ আমার কাছে পৌঁছে অল্প অল্প হাঁপাচ্ছিল। দুজনে খানিকক্ষণ দাঁড়িয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। স্কুলের অধিকাংশ ছাত্রীর বাড়ি আশেপাশের এলাকায়, তাই আবাসিক ছাত্রীর সংখ্যা কম। ঘন মেঘে আলো মরে আসছে, হাওয়ায় দুলছে গাছের পাতা। আমার ইচ্ছা করলো ক্লাচ দিয়ে শক্ত করে বেঁধে রাখা চুলগুলো হাওয়ায় মেলে দিই। তাই করলাম, আর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা মুক্তির বোধ ছড়িয়ে পড়ল দেহ মন জুড়ে। হঠাৎই খুবই ভালো লাগতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে মৌ হঠাৎ অকারণেই গলার স্বরটা নিচু করে বলল, আচ্ছা, তুই কি আমাদের হোস্টেলের ব্যাপারটা শুনেছিস রে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? মৌ কিছু না বলে মাথা নিচু করে হাঁটতে লাগলো। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি রে, কি ব্যাপার বল। মেয়ে এবারও চুপ। খানিকক্ষণ কেটে গেল, এবার বিরক্তি লাগছে। বললাম, এই বেশি ন্যাকামি মারিস না, বলবি তো বল, না হলে ছাড়। এই আপাত রূঢ়তায় বোধহয় কাজ হলো একটু। মৌ আমতা আমতা করে বলল, আরে ওই যে রাতে ওঠার ব্যাপারটা। আমার হাসি পেয়ে গেল। বললাম, ও ওই ব্যাপার? তুই খুব সরল জানিস তো মৌ। মৌ মুখে চোখে এক রাশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, কেন? পাগলি, এটাও বুঝিস না? আরে কি বুঝবো? আচ্ছা তুই বোঝা আমায়। বেশ, শোন তবে। আমাদের হোস্টেলের পাশে কি আছে বলতো? আমাদের হোস্টেলের পাশে তো অনেক কিছুই আছে। এই ধর বিনোদার চায়ের দোকান, পূর্ব দিকের স্বর্ণদিঘি। আসল জিনিসটাই তো বাদ দিয়ে দিলি, মস্ত বড় হাইওয়েটা। আমাদের ওয়ার্ডেন দীপ্তিদি খুব ভালো, মাটির মানুষ। রাত্রিবেলা এসব সুযোগ নিয়ে আচমকা কোনো ছেলে বা লোক যদি হোস্টেলের পাঁচিল বা রেন পাইপ বেয়ে ঢুকে আসে, কি হবে বলতো? যে কোনো মুহূর্তে একটা অঘটন হতে পারে। একটু চিন্তান্বিতভাবে যেন মৌ বলল, ও তাহলে তুই বলছিস রাতে যেন কেউ না বেরোয়, সেই জন্যই ইচ্ছে করে। এক্স্যাক্টলি ডার্লিং, ইচ্ছে করে গুজবটা রটানো। আমাদের হোস্টেল রাতের একটা নির্দিষ্ট সময় নো এন্ড হাউসে পরিণত হয়। সেই সময় যদি কেউ করিডোর বা লাইব্রেরিতে যায়, তারা ফিরে আসে না। তাদের আর খুঁজেই পাওয়া যায় না কোনো দিন। কিন্তু আমি জানি তুই ওই 3টে মেয়ের কথা ভাবছিস তো, যারা নন্দনগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের হোস্টেল থেকে উধাও হয়ে গেছিল। ওরা সত্যি সত্যি উধাও হয়নি রে, ওদের পাচার করে দেওয়া হয়েছিল, বা অন্য কিছু হয়েছিল যেটা ইচ্ছে করে করা। তার মধ্যে অলৌকিক কিছু নেই। যদি থাকতো তাহলে আমি অন্য অনেকের আগে বুঝতে পারতাম মৌ, আমি অন্ধকার চিনি। ঠিক এই কথার সঙ্গে
ঝাপসা হয়ে আসা দিনের আলোয় মৌসুমী দেখল সেবন্তীর সুন্দর চোখ দুটো যেন ধক করে জ্বলে উঠল। মৌসুমীর গায়ে কাঁটা দিল ও জড়িয়ে ধরল বন্ধুকে। আজকে রাত্রিটা একটু অন্যরকম। আষাঢ় মাসে সবে অম্বুবাচী কেটেছে, তার ওপর দুদিন ধরে বৃষ্টি হয়ে গেছে, মোটের ওপর স্যাঁতস্যাঁতে। গরমটা থাকলে এই রকম পরিবেশ আমার বেশ ভালো লাগে। সন্ধে থেকে চেষ্টা করেও পড়ায় ঠিক মন বসছে না। খানিকক্ষণ চেষ্টা করার পর বুঝলাম লাভ নেই, কাল সকাল সকাল উঠে পড়তে বসবো। এই ভেবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আমার উইংয়ে দুটো ঘর পরেই সৌমিতা সান্যালের রুম। খুব গান শোনে মেয়েটা, আজও স্পিকারে ঠুমরি চালিয়েছে মনে হয়, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়েছে বলে কথাগুলো ভালো বোঝা যাচ্ছে না। কয়েকটা লাইন ফিরে ফিরে আসছে কেবল। শব্দেরই কোলাচের সঙ্গে নিশ্চিত্র অন্ধকার ঘর, আর পূর্ব দিকের ব্যালকনি থেকে জলো হাওয়া। সব মিলিয়েই বোধহয় খানিকক্ষণ শুয়ে থাকার পর সেই অদ্ভুত সুখানুভূতির মতো শিহরণের ভাবটা শুরু হলো গোটা শরীর জুড়ে। অনুভূতিটা প্রবলভাবে শারীরিক, আজকাল মাঝে মধ্যেই হয়। প্রথম প্রথম অস্বস্তি হতো, এখন হয় না, বরং ভালো লাগে। আর এটা হবার পর কিছু না কিছু নতুন দেখতে পাই, বুঝতে পারি। সেটা সাধারণ অর্থে ভালো হোক বা খারাপ। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। যে স্বপ্নটা দেখছিলাম সেটাও ভারী অদ্ভুত। একটা নুলিয়াদের বস্তির ভেতর দিয়ে হেঁটে চলেছি। একটা বাচ্চা ছেলে কিসব যেন সরু সরু মাছ কাটছে, আর সেগুলো হাত সুতো দিয়ে গাঁথছে। আমি জিজ্ঞেস করতে গেলাম, মাছগুলো কি পুড়িয়ে খাবে? সে যেন আমার কথা শুনতেই পেল না। কোথাও বাসি ধুনোর গন্ধ আসছে। প্রচণ্ড অস্বস্তিতে ঘুমটা ভাঙল। গায়ে সপ সপ করছে ঘাম। ব্যালকনির দিক থেকে খচ 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 টানা একটা শব্দ আসছে। কটা বাজে জানি না, তবে গভীর রাত। খাটে পাশ ওপাশ করছিলাম, হঠাৎ যেন মেঝে থেকে উঠে এলো আওয়াজটা, অথচ মুখোমুখি দাঁড়াতেই সঙ্গে সঙ্গে থেমেও গেল। এক পা করে এগোচ্ছি, আর বুঝতে পারছি একটা কিছু পিছিয়ে যাচ্ছে ব্যালকনির দিকে। ব্যালকনিতে ফিকে একটা আলো এসে পড়েছে, কিন্তু আমার ঘরের সোজাসুজি নিচে নামার সিঁড়ি তো নেই। তার বদলে রয়েছে একটা রুমের দরজা। সেই দরজায় যে দাঁড়িয়ে আছে তাকে অবিকল সেবন্তী রায়চৌধুরীর মতো দেখতে। আসলে আওয়াজটা আমায় ভয় দেখাবে বলে আমার কাছে আসেনি, এসেছিল আমায় টেনে ঘর থেকে বের করবে বলে। বুঝতে এটা দেরি হয়ে গেল। রক্ত, অনেক রক্ত, অনেক মানুষের রক্ত, চাপ বেঁধে আছে অন্ধকার। আসলে এই হোস্টেলটার বাইরে থেকে অনেক কিছু দেখা যায় যা ভেতরে গেলে আর খুঁজে পাওয়া যায় না। যেমন সেকেন্ড ফ্লোরের বারান্দার সমেত একটা স্টোর রুম। হোস্টেলের ওয়ার্ডেন এসব জিনিস গুজব বলে উড়িয়ে দেন, অথচ তিনি নিজের কোয়ার্টার থেকে গার্লস হোস্টেলে আসতে চান না। আসার কথা বললেই নানা অজুহাত দেন, কাজের ওজোর তোলেন। মেয়েরাও স্টোর রুম আর বারান্দার কথা জানে অনেকেই, কিন্তু কেউ আলোচনা করতে চায় না। মানুষ দিনে দুপুরে উধাও হয়ে যায়। কখনো কিডন্যাপিংয়ের গল্প উঠে আসে, কখনো বলা হয় একা থাকার সুযোগ নিয়ে প্রেমিক জুটিয়ে পালিয়ে গেছে। দম বন্ধ হয়ে যাচ্ছে। কবেকার ছড়া পাতার মতো বোতলবন্দি আত্মারা আটকে আছে এই ঘরে। বহুদিনের গ্লানি, ক্ষয়, অপমান আর অসহায়তার চাপে ক্ষয় ছোট হয়ে যাচ্ছে প্রতিটা দিন। একটা
প্রবল হাত সরাসির মতো চেপে বসেছে আমার গলায়। কেঁদে কেঁদে চোখে আর জল নেই, তার বদলে চোখ দিয়ে ভলকে বেরিয়ে আসছে টাটকা তাজা রক্ত। সেমন্তী রায়চৌধুরী, কুইজ চ্যাম্পিয়ন। সেমন্তী রায়চৌধুরী যে জলের শব্দ ভালোবাসত, যাকে না ছেড়ে দিতে হয়েছিল পড়াশোনার জন্য, সবাই একটু একটু করে মরে যাচ্ছে। কাঁধে বুকে পেটে অজস্র ক্ষতের দাগ, রাতের আকাশের মতো অজস্র ক্ষত। 113, 266, 532, 1054, 4512, লক্ষ লক্ষ নোকের কাঁটা কম্পাস ফালা ফালা করে দিচ্ছে সমস্ত চৈতন্য। একটা চিৎকার, সবটুকু শক্তি জড়ো করে একটা শেষ চিৎকার। পায়ের শব্দ, অনেকগুলো পায়ের শব্দ ছুটে আসছে এদিকে। হাতটা আলকা হয়ে গেল, আর কিচ্ছু মনে নেই। প্রচণ্ড রাগে কথা বলতে পারছিলেন না ডক্টর নন্দী। শেষ কবে তিনি এত বিরক্ত হয়েছিলেন তার নিজেরও মনে নেই। সামনে মাথা নিচু করে বসে আছেন মিস্টার এবং মিসেস রায়চৌধুরী। আপনারা জানেন আপনারা কত বড় অন্যায় করছেন? দিস ইজ আ ব্লাডি ক্রিমিনাল অফেন্স। নৈতিকতার প্রশ্ন তো ছেড়েই দিলাম। আচ্ছা, আপনাদের কখনো মনে হয়নি ন্যায় বিচার হওয়ার কথা? অস্বস্তিকর নীরবতা ঘিরে আছে তখনও। বলুন, স্পিক আপ। দুজনের কেউ অন্তত কথা তো বলুন। মিসেস রায়চৌধুরী, সেবন্তী আপনার নিজের মেয়ে, আপনার প্রতিচ্ছবি। এত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ওর, আপনি কোনোদিন... মুখ খুললেন মিসেস রায়চৌধুরী। আশ্চর্যভাবে ওনার গলায় এতটুকু অনুতাপ বা শোক নেই, বরং একটা বিরক্তি ফুটে উঠেছে। দেখুন ডাক্তারবাবু, মেয়ে আমাদের, উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে তো আর জীবন চলবে না। আর ওর সঙ্গে যা হয়েছে তাতে ওই নষ্ট শরীর নিয়ে কে ওকে বিয়ে করবে? আর তাছাড়া স্কুল কমিটি থেকে... মিস্টার রায়চৌধুরীর চোখের ইশারায় থেমে গেলেন মিসেস রায়চৌধুরী। কথাগুলো শুনে একটু একটু করে মেয়েটাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশা মালিনীর মন থেকে মুছে যাচ্ছিল। কোনো রকমে মনকে শক্ত করে তিনি বললেন, উষা দেবী, আপনার মেয়ে রেপড হয়েছিল। শি ওয়াজ এ রেপড ভিকটিম। কজনই কুকর্ম করেছিল তা আজও অজানা। আপনার মেয়ের চিৎকারের আওয়াজ শুনে হোস্টেলের বাকি উইংয়ের মেয়েরা ওখানে ছুটে যায় বলে ও প্রাণে বেঁচে ফিরেছিল। আর আপনারা মা বাবা হয়ে ওর সম্পূর্ণ অস্তিত্বটাই মুছে দিতে চাইলেন। কি করে পারলেন আপনারা? শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও গভীর ট্রমা থেকে মেয়েটা কোনো দিন বেরোতে পারেনি। যখন ওকে ঘরে রাখা মুশকিল হয়ে উঠলো, আপনারা সেবন্তী থেকে নাম পাল্টে অন্বিতা রায়চৌধুরী নামে এই অ্যাসাইলেমে ভর্তি করে দিলেন। ব্যাস, দায় সারা কাজ হয়ে গেল। সিভিয়ার মেমোরি লস হয়েছিল ওর। যেদিন আমার অফিসে অজ্ঞান হয়ে যায় ও, সেদিন বুকের ক্ষতটা দেখে আন্দাজ করেছিলাম আমি। তাই খানিকটা আনএথিক্যালভাবেই হিপনোটিজমের সাহায্য নিই। বাকিটাও আন্দাজ করতে পারছি আমি। ওর চিকিৎসার খরচ এবং ক্ষতিপূরণ হিসেবে অনেকগুলো টাকা আপনারা পেয়েছিলেন, তাই তো? তা কত টাকা ঠিক পেয়েছিলেন বলুন তো? এমনিই জিজ্ঞেস করছি, কিউরিয়াসিটি হয়েছে তাই। 10 লক্ষ। রায়চৌধুরী দম্পতি বেরিয়ে যাওয়ার পর ডক্টর নন্দীও উঠলেন। মাথাটা আজ বড় বেশি ধরে গেছে। অসুস্থ মানুষের সঙ্গে ডিল করা তার পেশাগত অভ্যাস, কিন্তু সুস্থ মানুষের ভেতরে এই পাঁকের দুর্গন্ধ নেওয়া যায় না। অনেকদিন পর সিগারেট ধরালেন। প্রত্যেকটা কেস রিওপেন করাতে হবে। ডায়ালারে ভেসে উঠল বিখ্যাত ইউটিউবার এবং সাংবাদিক রণজয় দাসের নাম্বার।
কথকতার আসরে এতক্ষণ আপনি শুনছিলেন ওহির কলম থেকে অসুখ। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। আংশিক গল্প পাঠ অন্বিতা এবং সেবন্তীর ভূমিকায় ছিল তৃষা, মালিনীর ভূমিকায় ছিল সুপ্রজা, মৌসুমীর চরিত্রে ছিল রিমঝিম, পথিকের চরিত্রে ছিল ঋদ্ধি, জনৈক ব্যক্তির চরিত্রে ছিল নীল এবং উষার চরিত্রে ছিল তৃষা। গল্পের নাট্যরূপ এবং অডিও রূপান্তরে ছিল দিশানি। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে তনুশ্রী। আবহ নির্মাণ ও ধ্বনি পরিকল্পনায় ছিল হানাবাড়ি প্রোডাকশনস। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকমই ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন দুর্দান্ত গল্প নিয়ে। আশা করব সেটাও আপনাদের পছন্দ হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।